मेरे कांकेर के भाइयों बहनों मुझे बताइए कि हमारी चोरी किया हुआ पैसा वापस आना चाहिए कि नहीं आना चाहिए? ये काला धन वापस आना चाहिए? ये चोर लुटेरों से एक एक रुपया वापस लेना चाहिए? इस रुपयों पर जनता का अधिकार है कि नहीं है? ये रुपया जनता के काम आना चाहिए? ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए यूं ही मिल जाएगा। ভারতের সবচেয়ে বড় পাওয়ার ব্রোকার কে জানেন? না, কোনো নতুন মানুষ নয়, ব্ল্যাক মানি। 2014 সালে দেশবাসীকে এক মহার্ঘ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যিনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন কোটি কোটি মানুষের মনে হয়েছিল এই তো আমাদের স্বপ্নের সওদাগর। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 100 দিনের মধ্যে কালো টাকা ফিরিয়ে আনবেন। সবার মনে হয়েছিল যেন দেবদূতের কণ্ঠ। জনসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন বিদেশি ব্যাংকে আমাদের দেশের চোর লুটেরাদের যে বিরাট অঙ্কের টাকা পড়ে রয়েছে তার সামান্য অংশও যদি দেশে ফিরিয়ে আনা যায় তাহলে ভারতের প্রতিটি গরিব মানুষকে এমনিতেই 15 থেকে 20 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া যায়। 2025 শেষ হতে চলল, মাঝখানে কেটে গেছে 11টা বছর। কবি সেই কবেই লিখে গেছিলেন কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। আপনাদের অ্যাকাউন্টেও সেই 15 লক্ষ টাকা আর আসেনি, কিন্তু এসেছে। জানেন কাদের অ্যাকাউন্টে সেই টাকা এসেছে? আজও ভারতে প্রতি বছর 5 লক্ষ কোটি টাকা ব্ল্যাক মানি তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার বলছি 5 লক্ষ কোটি। এটা কোনো গুজব নয়। 2023 থেকে 24 সালের মধ্যে ইকোনমিক সার্ভেতেই এই কথা লেখা রয়েছে। আর সবচেয়ে বিদ্রূপের বিষয়টা কি জানেন? যারা কালো টাকা ফিরিয়ে আনার স্বপ্ন ফেরি করেছিল তারাই আজ সেই কালো টাকাকে প্রায় চোখের মণির মতন আগলে রেখেছে। আচ্ছা, দিনের যে রিয়েল স্টোরি সাধারণ মানুষের কাছে, সেটাই কি আসলে প্রতিশ্রুতি থেকে বিশ্বাসঘাতকতায় পৌঁছানোর বৃত্তান্ত? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। আজ আপনাদের জানাবো সেই স্পেশাল ইকোনমিক জোন যেখানে 2 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। সেই যোগগুরু যিনি 5,000 কোটি টাকার ট্যাক্স ফাঁকিতে ধরা পড়েছেন। ক্ষমতার অলিন্দে বসে থাকা সেই রাজনীতিকেরা যারা কোটি কোটি টাকার সম্পত্তি লুকিয়ে রেখেছেন। আর সেই ইলেকটোরাল বন্ড স্কিম যার মাধ্যমে দুর্নীতিকে কার্যত আইনি বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছিল। আজ যা বলছি তা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, কোনো আন্দাজের গালগল্প নয়, সবকিছু সবই ডকুমেন্টেড, সবটা ফ্যাক্ট। প্রকৃত তথ্যের ওপর দাঁড়িয়েই কালো টাকার পিছনে লুকিয়ে থাকা পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। দ্য গ্র্যান্ড প্রমিস কি ছিল? আমরা শুনেছিলাম সুইজারল্যান্ডের ব্যাংকে এই দেশের পাহাড় সম কালো টাকা পড়ে রয়েছে। এত টাকা যে তার দেশে ফিরলে প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে অনায়াসে দিয়ে দেওয়া যাবে। জনতা তাকেই বিশ্বাস করলেন। নতুন সরকার এলো, কালো টাকা ধরতে তৈরি হলো একের পর এক এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সব মিলিয়ে এমন একটা আবহ তৈরি করা হলো যেন ব্ল্যাক মানি ফেরানোর প্রতিশ্রুতি বাস্তব হতে চলেছে। কিন্তু বেদনাদায়ক সত্যিটা কি? চূড়ান্ত হতাশজনক একটা বৃহত্তর ক্যানভাস। বটম লাইন সত্যিটা হচ্ছে 2014 থেকে 2025 গত 10 বছরে বিদেশি ব্যাংক থেকে সরাসরি ফিরে আসা, পরিভাষায় যাকে বলা হয় রিপ্যাট্রিয়েটেড, সেই কালো টাকার কোনো সুনির্দিষ্ট বড় অঙ্কের সরকারি নথি বা অফিসিয়াল পরিসংখ্যান নেই। কালো টাকার পরিমাণের কোনো অফিসিয়াল এস্টিমেটও নেই। সুইস ন্যাশনাল ব্যাংক, সংক্ষেপে যাকে বলা হয় এসএনবি, তাদের ওয়েবসাইট ঘেটে দেখা যাচ্ছে 2024-এ সেখানে প্রায় 3.54 বিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক, মানে আমাদের টাকায় 37,600 কোটি টাকা গচ্ছিত রয়েছে। এর মধ্যে ভারতীয় ক্লায়েন্টদের ডিপোজিট 3,675 কোটি টাকা, যা মোট টাকার 10%। 2023 সালের তুলনায় এটা 11% বেড়েছে। তবে একে কালো টাকা বলে ধরা যায় না, কারণ এতে ইন্টার ব্যাংক ট্রানজাকশন, বিদেশি শাখা ইত্যাদি মিশে থাকে। আরও একটা বেদনাদায়ক সত্যি হচ্ছে ব্ল্যাক মানি অ্যাক্ট 2015 অনুসারে বিদেশি কালো টাকা ফিরিয়ে আনা একটি জটিল প্রক্রিয়া। আইনি লড়াই, অ্যাপিল, আন্তর্জাতিক সহযোগিতা, গোপনীয়তা ইত্যাদি কারণে দেরি হতেই থাকে। এবার দ্বিতীয় রিয়েলিটি চেক। 2016 সালের ডিসেম্বরে নোটবন্দির নাটক আপনারা সবাই দেখেছেন। এই তো সেদিন, গত 8ই নভেম্বর তার বার্ষিকীও পালিত হলো। 2016 সালের এক রাতে রাত 8টায় টেলিভিশনের পর্দা থেকে প্রধানমন্ত্রী 500 এবং 1000 টাকার কারেন্সি নোটকে অবৈধ বলে ঘোষণা করলেন।
তিনি আশ্বাস দিলেন, এই নোটবন্দির ফলে দেশে কালো টাকা শেষ হয়ে যাবে, সন্ত্রাসবাদ শেষ হবে, জাল নোট শেষ হবে। আমরাও খুশি হয়েছিলাম, কিন্তু ফলাফল মোট 15.31 লক্ষ কোটি টাকার নোট বাতিল করা হয়েছিল। জানেন তার মধ্যে কত টাকা ব্যাংকে ফিরে এসেছে? রিজার্ভ ব্যাংকের 2017 থেকে 18 সালের অফিসিয়াল বার্ষিক রিপোর্টের 55 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 15.28 লক্ষ কোটি টাকা, মানে বাতিল হয়ে যাওয়া নোটের 99.30% ফিরে এসেছে। তার মানে যেটুকু ব্যাংকে ফিরে আসেনি সেটুকু থেকে গেছে মূলত নেপাল এবং ভুটানের বাজারে। আরবিআই এর সেই রিপোর্ট উদ্ধৃত করে ইকোনমিক টাইমসে প্রকাশিত খবরটি আপনারা পাশের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এর কিছুদিন পর ইকোনমিক টাইমসে এই সংক্রান্ত একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। শিরোনাম ডিমনিটাইজেশন, অল কস্ট অ্যান্ড আ লিটল বেনিফিট। এতে লেখা হয়েছিল, মানুষ নোটবন্দির বড় খেসারত দিলেও দিনের শেষে শাসকের দারুণ লক্ষ্মী লাভ হয়েছিল। নোটবন্দির 4 মাসের মাথায় উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে ঐতিহাসিক জয় পেয়েছিল বিজেপি। অন্যদিকে বিভিন্ন মিডিয়া রিপোর্টের উল্লেখ করে উইকিপিডিয়ার তথ্য বলছে, ব্যাংক এটিএম এর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অন্তত 82 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবার প্রশ্ন, কালো টাকা কি শেষ হয়েছে? সরল উত্তর, না, একেবারেই নয়। কালো টাকা এখনো অক্ষত। এবার তৃতীয় রিয়েলিটিতে, জিএসটি। 2017 সালে সরকার জিএসটি নিয়ে এলো। এক লাইনের ঝকঝকে স্লোগান ছিল, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। শুনতে ভালো, কিন্তু বাস্তবে নোটবন্দি আর লকডাউনের মতোই জিএসটির অপরিকল্পিত প্রয়োগের ফল হলো কার্যত ডিজাস্টার। ছোট ব্যবসা ভেঙে পড়লো, ট্যাক্সের স্ট্রাকচার এমন জটিল করা হলো যা শুরুতে ব্যবসায়ীদের রীতিমতন গোলক ধাঁধায় ফেলে দিল। কিন্তু বড় কর্পোরেটরা কি করলো জানেন? ইনকাম ট্যাক্স, ক্রেডিট ম্যানিপুলেশন, ফেক ইনভয়েসিং। এটা আমি বলছি না, 2022 সালে সিএজি রিপোর্টের 5 নম্বর রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে। 2017-তে জিএসটি চালু হওয়ার প্রথম 2 বছরের মধ্যে 45,682.83 কোটি টাকা জিএসটি চুরি ধরা পড়েছিল। এটাও আমরা বলছি না। 2019 সালে সংসদে লিখিত উত্তরে জানিয়েছিলেন তৎকালীন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। 2019-এর 22 জুলাই এই সংক্রান্ত খবরটি ফলাও করে ছাপা হয়েছিল ফিনান্সিয়াল এক্সপ্রেসে। স্ক্রিনের পাশে আপনারা খবরটা দেখতে পাচ্ছেন। নোটবন্দি, জিএসটির পরে আসে সবচেয়ে বড় অধ্যায়, ইলেকটোরাল বন্ড স্কিম। দুর্নীতি ব্যাপারটা কি আপনারা সকলেই জানেন। এটাও জানেন যে দুর্নীতি একটি কুকর্ম, আইনের চোখে তা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে কি হলো? দুর্নীতিকেই আইনি বৈধতা দেওয়া হলো। এটাই সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ করাপশন মেকানিজম। সংসদে সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনেও নির্বাচনী বন্ডের বৈধ অবৈধ বিতর্কে সরগরম ছিল। নির্বাচনী সংস্কারের নামে 2018 সালে এই স্কিম নিয়ে আসা হয়। বলা হয়েছিল এটা নাকি রাজনৈতিক তহবিলের জন্য একেবারে নির্মল, স্বচ্ছ এক ব্যবস্থাপনা। কিন্তু রিয়েলিটি কি ছিল? এই সিস্টেম ছিল রাজনৈতিক ঘুষকে লিগ্যালাইজ করে দেওয়ার সবচেয়ে বড় সুবন্দোবস্ত। কিভাবে সিস্টেমটা করত? যে কোনো কোম্পানি ইলেকটোরাল বন্ড কিনতে পারত, যত খুশি টাকার কিনতে পারত। যে কোনো রাজনৈতিক দলকে সেই বন্ড দেওয়া যেত, অথচ যার কোনো ডিসক্লোজার নেই। শুধু সরকার জানতো কে কত দিচ্ছে, কিন্তু জনগণ জানতো না। এটাই ছিল আসল খেলা। 2018 থেকে 2024-এর মধ্যে মোট 16,518 কোটি টাকার ইলেকটোরাল বন্ড বিক্রি হয়েছে। টাকার অঙ্কটা আবার বলছি, 16,518 কোটি। সবচেয়ে বেশি টাকা পেয়েছে কোন দল? স্বাভাবিকভাবেই শাসক দল বিজেপি। 16,518 কোটির মধ্যে তাদের ঝুলিতে আসে প্রায় 6,564 কোটি টাকা, মানে মোটের প্রায় 55%। এটাও আমরা বলছি না, বলছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর এর ডেটা। এই বন্ড কেনার মধ্যে একটা মজার প্যাটার্ন ছিল। যেমন একাধিক কর্পোরেট ইলেকটোরাল বন্ড কিনেছে যাদের বিরুদ্ধে তখন ইনকাম ট্যাক্স বা ইডির অতি সক্রিয়তায় তদন্ত চলছিল। কিন্তু যেই মাত্র তারা নির্বাচনী বন্ড কিনলো, তদন্তের গতি রাতারাতি স্লো হয়ে গেল। অধিকাংশ কেস মিটমাটো হয়ে গেল। এখন আপনিই সিদ্ধান্ত নিন, এমন অভিঘাত নিছক কোইন্সিডেন্স ছিল নাকি কুইড প্রোকো? সুপ্রিম কোর্টও ঠিক এটাই মনে করেছিল। 2024 ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট এই ইলেকটোরাল বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করে। 2024-এর 15 ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত তাদের রায় স্পষ্ট বলে, এই স্কিম তথ্য জানার অধিকার লঙ্ঘন করছে এবং দুর্নীতিকে উৎসাহ দিচ্ছে।
তাহলে প্রশ্ন ওঠে, সরকার কি জানতো না এটা দুর্নীতি, নাকি জেনেও চুপ ছিল? এবার আসি ইলেকটোরাল বন্ডের দ্বিতীয় এপিসোডে। এখানেই জানা যাবে এই খেলার নেপথ্যে তারকা প্লেয়ার কারা আর কি সেই নেক্সাস। এই নেটওয়ার্কে জড়িতদের মধ্যে যারা ধরা পড়েছে তাদের মধ্যে অন্যতম নাম যোগগুরু রামদেব। বহু মানুষের কাছে বাবা রামদেব স্বঘোষিত স্বদেশী টাইকুন। টিভিতে নির্দিষ্ট কিছু চ্যানেল খুললেই তাকে কখনো জ্ঞান দিতে, কখনো বিচিত্র সব আসনের ভঙ্গিমায় দেখা যায়। মুখে তিনি বিজ্ঞানের বিরুদ্ধে সদর্পে স্লোগান দেন, হাঁক দেন বিদেশি কোম্পানি তারাও স্বদেশী গ্রহণ করো, পতঞ্জলি কেন। কিন্তু তিনি নিজেকে স্বদেশীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুলে ধরতে চান। শুরুর দিকে ভালোই লাগতো, কিন্তু পর্দার পিছনের রিয়েলিটি। 2022 সালের আয়কর বিভাগ পতঞ্জলি এবং তার সহযোগী বিভিন্ন সংস্থায় অভিযান চালায়। 2022 ডিসেম্বরে আয়কর বিভাগের প্রেস বিজ্ঞপ্তি বলছে 400 কোটিরও বেশি টাকা ট্যাক্স ফাঁকি এবং তাদের অ্যাকাউন্টে গোলমাল ধরা পড়েছে। পতঞ্জলি ফুড এবং হার্বাল পার্ক হরিদ্বারে যে বিশাল জমি পেয়েছে, সেখানেও একের পর এক অনিয়ম ধরা পড়ে। জানা যায় উত্তরাখণ্ড সরকার অনেক কম দামে তাদের জমি দিয়েছিল। 2017 সালে সিএজি রিপোর্টে সেই তথ্য সামনে আসে। রেডিফে প্রকাশিত খবরটা স্ক্রিনে আপনারা দেখছেন। তাহলেই বুঝুন, এই বাবাজি যোগ শেখান, আবার বিজনেসও করেন, আর অ্যাকাউন্টিংয়ে প্রয়োজনে ম্যাজিকও দেখান। তাই অনেকে তাকে বাবার বদলে লালা রামদেব বলেন। আরেকজন প্লেয়ারের কথা না বললেই নয়, আদানি, যার সাম্রাজ্যকে বলা হয় দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং এম্পায়ার ইন মডার্ন ইন্ডিয়া। ফোর্বসের সূত্র বলছে 2014 সালে তার নেটওয়ার্থ ছিল $7.1 বিলিয়ন। 2022 সালে সেটা পৌঁছে যায় $150 বিলিয়ন। 10 বছরে প্রায় 20 গুণ শ্রীবৃদ্ধি হয়েছে তার বাণিজ্যিক সাম্রাজ্যে। এমনকি একটা সময় ওয়ারেন বাফেকে পিছনে ফেলে তিনি বিশ্বের তৃতীয় ধনী হয়ে উঠেছিলেন। এখানে বুঝতে হবে এই ম্যাজিকটা কি, সেটা এলো কোথা থেকে। 2023 সালের জানুয়ারিতে এলো হিডেনবার্গ রিপোর্ট, ওই একটা রিসার্চ রিপোর্ট যা পুরো গল্পটা ওলটপালট করে দেয়। সেই বিতর্কের সঙ্গে জুড়ে যায় জিএসটি ফ্রড নেটওয়ার্কের গল্প। মার্কেট রেগুলেটর সেবি তদন্ত শুরু করে, গড়া হয় সংসদীয় কমিটি। ব্লুমবার্গের তথ্য বলছে সেই সময় আদানি গ্রুপের মার্কেট ক্যাপ, মানে শেয়ারের মাধ্যমে বাজারে থাকা মোট পুঁজির মধ্যে প্রায় $100 বিলিয়ন ধসে পড়েছিল। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনো বড় ধরনের সাজা কারোর হয়নি। উল্টে হিডেনবার্গ শর্ট সেলার রিসার্চ কোম্পানিটাই আমেরিকা থেকে উঠে যায়। আর অন্যদিকে আদানি গ্রুপের আঙিনায় উপচে পড়তে থাকে মা লক্ষ্মী। আসতে থাকে একের পর এক সরকারি কন্ট্রাক্ট। 6টা এয়ারপোর্ট বেসরকারীকরণের মাধ্যমে আজ তাদের হাতে। কয়লা খনি থেকে ডিফেন্স সেক্টর, নিউক্লিয়ার সেক্টর, রিনিউয়েবল এনার্জি, নদীর জল, কি নেই তাদের হাতে? এগুলোও কি নিছক কোইন্সিডেন্স, নাকি এর পেছনে রয়েছে কোনো কানেকশন? সিদ্ধান্ত আপনার। এবার আসি এই খেলার তৃতীয় প্লেয়ারে, নীরব মোদি আর মেহুল চোকসি। এরা খোলাখুলি লুটেরা। 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 14,000 কোটি টাকার বিরাট ঘোটালা। সিবিআই এর চার্জশিটে স্পষ্ট উল্লেখ রয়েছে লেটার অফ আন্ডারটেকিং বা এলওইউ ব্যবহার করে পিএনবি থেকে টাকা তোলা হয়েছিল। তবে এই পুরো কাহিনীর সবচেয়ে শকিং অংশটা হচ্ছে 2018 14 জানুয়ারি এই মামা ভাগ্নে ভারত ছেড়ে চম্পট দেন। ঠিক তার আগেই, যখন তদন্ত শুরুই হয়নি, ওরা জানলেন কিভাবে যে তদন্ত শুরু হতে চলেছে? তার মানে পর্দার পেছনে আরো অনেক মাথা ছিল, পলিটিক্যাল প্রটেকশন ছিল। না থাকলে এত নির্বিঘ্নে দেশ থেকে পালানো যায়? নীরব মোদি ব্রিটেনের জেলে। ইউকে হাইকোর্ট গত মে মাসে নীরবের চূড়ান্ত অ্যাপিল খারিজ করে তাকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। গত 23 নভেম্বর তার ভারতে প্রত্যর্পণের সম্ভাব্য তারিখ ছিল, যদিও নীরব এখনো আসেননি বা সরকার আনতে পারেনি। আর মেহুল চোকসি, গত এপ্রিলে বেলজিয়ামে মেহুল ভাই গ্রেপ্তার হন। বেলজিয়ামের সর্বোচ্চ আদালত সম্প্রতি তার চূড়ান্ত আপিল খারিজ করে ভারতে এক্সট্রাডিশনের অনুমোদন দিয়েছে। তবে এই মামা ভাগ্নের ঠিকানা ঠিক কবে থেকে মুম্বাইয়ের আর্থার জেল রোড হবে ঈশ্বর জানেন। আরও একজন প্লেয়ার রয়েছেন পি চিদম্বরম, আর সেই আইএনএক্স মিডিয়া কেস। 2007-8 সালে আইএনএক্স মিডিয়া মামলায় এফআইপিবি অ্যাপ্রুভালে অনিয়ম ধরা পড়ে। অভিযোগ 3.5 কোটি টাকার ঘুষ নেওয়া হয়েছে তার ছেলে কার্তি চিদম্বরমের মাধ্যমে। 2019 সালে সিবিআই আর ইডি তাকে গ্রেফতার করে। রাজনীতি তোলপাড় হয়, ভরপুর নাটক চলে। বর্তমানে কার্তি জামিনে মুক্ত। এখানে প্যাটার্নটা লক্ষণীয়। বিজেপি, কংগ্রেস এবং বিভিন্ন আঞ্চলিক দল, সব জায়গাতেই কম বেশি দক্ষ প্লেয়ার রয়েছেন।
তবে এই পুরো কালো টাকার চক্রে এক শ্রেণীর আমলা কি ভূমিকায় থাকেন সেটাও জানা জরুরি। 2014 থেকে 2024-এর মধ্যে 40 জনের বেশি আইএএস আইপিএস অফিসার বিভিন্ন দুর্নীতি মামলায় ধরা পড়েছেন। এটাও আমরা বলছি না, গত 10 বছরে সিবিআই এর বার্ষিক রিপোর্ট বলছে। মজার হচ্ছে ধরা পড়ার প্যাটার্ন, জুনিয়ররা ধরা পড়ে, সিনিয়র রাজনীতিক আর বড় ব্যবসায়ীরা জালের ফুটো গলে বেরিয়ে যান, তাদের কেউ ছুঁতে পারে না। এর পেছনে রয়েছে একটা পুরো মেকানিজম, কিভাবে তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স সবই আছে, কিন্তু ব্যবহার হয় সিলেক্টিভলি। বিরোধী নেতারা ধরা পড়েন, যেমন দিল্লির আবগারি কাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল, আপ সরকারের প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোদিয়া, জমি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের পরিবারও তদন্তের ঘেরাটোপে রয়েছেন। আর রুলিং পার্টির দিকে তাকান, প্রজ্জ্বল রেভান্না রেপ কেসে ওই অ্যাকশনটুকু বাদ দিলে হয়েছে বাকি উদাহরণ খুঁজে পাওয়া মুশকিল। এটাকেই বলে সিলেক্টিভ জাস্টিস। এর দ্বিতীয় হাতিয়ার মিডিয়া ক্যাপচার। দেশের টপ 10 মিডিয়া হাউসের মধ্যে 8টি মালিকের বড় ব্যবসায়িক স্বার্থ রয়েছে, আর সেই স্বার্থ সরকারি কন্ট্রাক্ট এবং নীতির ওপর নির্ভরশীল। ফল কি? সরল উত্তর, সরকারকে খুশি রাখতে অষ্টপ্রহর নাম সংকীর্তন। এর তৃতীয় মেকানিজম হলো সংসদীয় রীতিনীতির কার্যত হত্যা। শাসকের জবাব দেওয়ার বাধ্যবাধকতা প্রায় নেই বললেই চলে। শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তেজিত হয়ে ঘোষণাই করে দিয়েছেন, কাকে কি উত্তর দেব সেটা আমিই ঠিক করব। পিআরএস লেজিসলেটিভ রিসার্চের ডেটা বলছে 2009 থেকে 2014 এই 5 বছর লোকসভার প্রতি অধিবেশনে গড়ে 420টা প্রশ্ন করা হতো। 2019 থেকে 2024-এ সেটা নেমে এসেছে প্রতি সেশনে গড়ে 280টা। প্রধানমন্ত্রী মোদী নিজে বহুবার সংসদে উপস্থিতি, প্রশ্নোত্তর পর্ব এড়িয়ে গেছেন। বিতর্কিত প্রশ্নের সরাসরি উত্তর তিনি এমনিতে খুব কমই দেন। চতুর্থ মেকানিজম হলো লিগ্যাল প্রোটেকশন শিল্ড। ভারতে দুর্নীতি মামলায় গড় নিষ্পত্তির সময় 15 বছরেরও বেশি। একটা মামলা 1.5 যুগ গড়াতে কি হয়? প্রমাণ দুর্বল হয়ে যায়, সাক্ষীরা ভয় পায়, পালায় বা কেনা গোলাম হয়ে যায়, টাকা লন্ডার হয়ে বৈধ হয়ে যায়, আর সাধারণ মানুষও সব ভুলে যায়। কত টাকার কেলেঙ্কারি কে আর মনে রাখে? সবশেষে বলার, 15 লক্ষের প্রতিশ্রুতি দিয়ে শেষ ফল যদি হয় নেট শূন্য, তাহলে সেটা ব্যর্থতা নয়, প্রতারণা। কালো টাকা ফেরানোর নামে দুর্নীতিকে যদি আইনি ছাতা দেওয়া হয়, তাহলে সেটা সংস্কার নয়, কেলেঙ্কারি। সব মিলে এটা দল বদলের গল্প নয়, ওই ক্ষমতার চরিত্রের গল্প। আর যতদিন আমরা প্রশ্ন করা বন্ধ রাখবো, ততদিন এই খেলা চলতেই থাকবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।